কাঠমান্ডুর আকাশ যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠেছিল। রাজপথে তরুণদের ঢল, তাদের হাতে মোবাইল ফোন আর পতাকা, চোখে দৃঢ়তা। শুরুতে কেউই ভাবেনি এই আন্দোলন একদিন এমন ঝড় তুলবে যা শেষ পর্যন্ত কেপি শর্মা ওলির সরকারের পতন ডেকে আনবে। জেনজি বিক্ষোভ নামে বহুল আলোচিত এই আন্দোলন প্রথমে ছিল শান্তিপূর্ণ, কিন্তু পরিস্থিতি বদলাতে সময় লাগেনি। রাস্তায় রক্ত ঝরল, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে নিহত হলো অন্তত ৭২ জন, আহত ১৩০০-র বেশি। যেন লাখো তরুণের ক্ষোভ বিস্ফোরিত হয়ে উঠল এক অনিয়ন্ত্রিত আগুনে। কিন্তু কিভাবে এত তরুণ এত দ্রুত সংগঠিত হলো? উত্তর খুঁজতে যেয়ে সামনে আসে হামি নেপাল নামে এক সংগঠনের নাম, যার বাংলা অর্থ দাঁড়ায় আমরা নেপাল। ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞার সময়ে এই সংগঠনটি ভিপিএন এর মাধ্যমে ডিসকর্ড ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয় আন্দোলনের ডাক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তরুণদের ফোনে ভেসে আসে মিছিলের রুট, সতর্কতা বার্তা, এমনকি হাসপাতালের জরুরি নম্বরও। সরকার বা অন্যদের প্রচারিত নানা গুজবকে চ্যালেঞ্জ করে তারা প্রচার করতে থাকে সত্য তথ্য। এভাবে মুহূর্তের মধ্যেই লাখো মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করে নেয় সংগঠনটি। আর এই হামি নেপালের হাত ধরে নেপালের সাম্প্রতিক দশকের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের কেন্দ্রে উঠে এলো এক নাম, যা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল। তিনি হামি নেপালের প্রতিষ্ঠাতা সুধন গুরুং, ৩৬ বছরের এক তরুণ। গুরুং একসময় ছিলেন ডিজে, আর আজ দাঁড়িয়ে আছেন দুর্নীতি বিরোধী আন্দোলনের নেপথ্য নায়ক হিসেবে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ডিসকর্ডের একটি গ্রুপে তারা হঠাৎ করেই ডাক পান সংসদ ভবনের কাছে মিছিলে যোগ দেওয়ার। তারা বলেন, হামি নেপালের প্রথম পোস্টগুলো এতটাই শক্তিশালী ছিল যে সেগুলো জাতীয় টেলিভিশনে পর্যন্ত উদ্ধৃত হয়। সামাজিক আন্দোলন যে কত দ্রুত ডিজিটাল আন্দোলনে রূপ নিতে পারে, এই উদাহরণ যেন তারই জীবন্ত রূপ। তবে এই গল্প কেবল রাস্তায় বিক্ষোভই শেষ নয়। সরকার পতনের পর অন্তর্বর্তী নেতৃত্ব গঠনেও গুরুংয়ের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রেসিডেন্ট ও সেনাপ্রধানকে রাজি করিয়ে তারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগে সহায়তা করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত কার্কি এখন নেপালের প্রথম নারী অন্তর্বর্তী প্রধানমন্ত্রী। তবে সুধন গুরুং ও তার সঙ্গীরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন, তারা মন্ত্রিসভা অথবা রাজনীতিতে যোগ দেবেন না। কেবল তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হিসেবে থাকাই তাদের লক্ষ্য। টালমাটাল এই সময়ে গুরুংয়ের পাশে ছিলেন আরো দুই তরুণ। একজন ২৪ বছরের ক্যাফে মালিক ওজাস্বী রাজ থাপা, যিনি দ্রুতই আন্দোলনের মুখপাত্রে পরিণত হন। অন্যজন আইন বিষয়ে স্নাতক রেহান রাজ দঙ্গল। থাপা ঘোষণা করেছেন, বিচার ব্যবস্থার স্বাধীনতাই হবে অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। সংবিধানে পরিবর্তন আসতে পারে, তবে সংবিধান ভেঙে দেওয়ার কোনো দাবি তারা করবেন না। তবে সুধন গুরুংয়ের যাত্রা কিন্তু এখান থেকেই শুরু হয়নি। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ নিহত হওয়ার পর ত্রাণ কার্যক্রম পরিচালনা করে তিনি প্রথম আলোচনায় আসেন। করোনার সময়ও তার সংগঠন মাঠে কাজ করেছে। এই অভিজ্ঞতাই তাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। একসময় যিনি রাতের অন্ধকারে রঙিন আলো আর সঙ্গীতের ছন্দে নাচিয়ে তুলতেন মানুষকে, আজ তিনিই আলোড়িত করছেন পুরো জাতিকে। এক প্রাক্তন ডিজে থেকে দুর্নীতি বিরোধী বিপ্লবের নায়ক সুধন গুরুংয়ের গল্প শুধু একটি রাজনৈতিক পালাবদলের নয়, বরং নেপালের ভবিষ্যতের নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আন্দোলন কি সত্যিই এক নতুন নেপাল গড়বে, নাকি রাজনীতির চক্রে হারিয়ে যাবে? সময়ই দেবে সেই উত্তর। আপাতত সব আলো কেবল একটি নামের দিকেই, সুধন গুরুং। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।